ঘরের কোণায় এক ভয়ঙ্কর চেহারার অবয়ব দেওয়ালে উঠে রয়েছে। উপরের চালে এক ভয়ঙ্কর অবয়ব তাদের দিকেই তাকিয়ে ঝুলছে। আপনারা যারা যারা আগের পর্বটি দেখেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, দয়া করে আগের পর্বটি দেখে নেবেন, তাহলে এই পর্বটি বুঝতে আপনাদের সুবিধে হবে। আগের পর্বে আপনারা দেখেছেন যে অশোকনগর গ্রামে পায়েল নামের একটা মেয়ে তার কাকু কাকিমার কাছে থাকত। একটা দুর্ঘটনায় সে বোবা হয়ে যায়। এরপর গ্রামের মহাজনের তাকে পছন্দ হওয়ায় মহাজন টাকা দিয়ে তার কাকু কাকিমাকে হাত করে তার সাথে পায়েলের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু পায়েল রাজি না হওয়ায় তার কাকু কাকিমা চাপে পড়ে বুদ্ধি খাটিয়ে সারা গ্রামের কাছে পায়েলকে ডাইনি সাজিয়ে দেয়। আর গ্রামের লোক অন্ধবিশ্বাস আর রাগে পায়েলকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে। এই ঘটনার পর থেকে ৩-৪ দিন কেটে গেছে। গ্রামে আবার সবাই যে যার মতন করে জীবন কাটাচ্ছে। ওইদিকে বাবলুবাবু আর রমাদেবীও যেন এক মহা শান্তি পেয়েছে। তাদের আনন্দের আর শেষ নেই। কিন্তু সেদিন রাতের বেলায় ঘড়িতে সময় তখন রাত ৯:২০। গ্রামের বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। শীতের সময়, বাইরে ভালোই ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ভর্তি। এর মধ্যে রাস্তাঘাটে একটা কুকুর দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওই সময় সুদীপবাবু তার শ্বশুর বাড়ি থেকে ফিরছেন। তার শ্বশুর বাড়ি পাশের গায়ে। আজ তার বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গেছে। সুদীপ বাবু যখন গ্রামের ওই মোড়ের কাছ দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে কিরকম যেন একটা আওয়াজ হতে লাগলো, যেন কেউ ওনার পিছন পিছন হাঁটছে। সুদীপবাবু থেমে গেলেন আর পিছন ফিরে দেখলেন, কিন্তু পিছনে কেউ নেই, পুরো ফাঁকা। আর ওই আওয়াজটাও আর আসছে না। কি হলো? পিছনে তো কেউ নেই, তাহলে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ, ওটাই হবে। না, তাড়াতাড়ি হাঁটতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। এই বলে উনি ঘুরে আবার হাঁটা শুরু করলেন। কয়েক পা এগোতেই আবার ওই একই আওয়াজ পিছন থেকে আসতে শুরু করলো, যেন আবার তার পিছন পিছন কেউ আসছে। আবার সুদীপবাবু থেমে গেলেন আর পিছনে ফিরলেন, কিন্তু এবারও পিছনে কেউ নেই, পুরো ফাঁকা। এ কি, একবার ভুল শুনতে পারি, কিন্তু দুবার তো ভুল শুনবো না। আমার ঠিক সেরকম একটা ভালো লাগছে না, কিছু একটা গড়বড় আছে। আর কিরকম একটা চামড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আ আ আ পিছন ফিরতেই সুদীপবাবু দেখেন একটা ভয়ঙ্কর চেহারার অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ পুরো পোড়া। আ আ আ আ আ তারপর ওই ভয়ঙ্কর অবয়ব
সুদীপবাবুর মুখ চিরে সুদীপবাবুকে মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামের ওই স্থানে লোকেদের ভিড় লেগে গেছে। ভোরে হাটে যাওয়ার সময় কয়েকজন মৃতদেহটাকে দেখে বাকিদের ডেকে আনে। সুদীপের মৃতদেহটা মাটিতে পড়ে আছে, আর তার মুখটা চেরা, চোয়ালটাও আলাদা হয়ে পাশেই পড়ে রয়েছে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই ভয়ঙ্কর ঘটনা কিভাবে হলো? কি সাংঘাতিক ও বীভৎসভাবে মেরে ফেলেছে? এটা নিশ্চয়ই কোনো ডাকাত দলের কাজ, আর নয়তো কেউ সুদীপকে খুন করেছে। তাছাড়া আর কোনোভাবেই এরকম ঘটা সম্ভব নয়। হয়তো কারুর সাথে কোনো শত্রুতা ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা কে করেছে সেটা খুঁজে বার করতেই হবে। পরের দিন রাতে 8:30 নাগাদ তপন তার ভ্যান নিয়ে বাড়ি ফিরছে। স্টেশনের কাছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও একটাও যাত্রী সে পায়নি। হয়তো এই ঠান্ডার জন্য রাতে সেরকম কেউই বাইরে বেরোচ্ছে না, আর নয়তো এই ধ্যারে গ্রামের স্টেশনে কেউই আসছে না। দুটোর মধ্যে কোনো একটা তো হবে। এইভাবেই যখন তপন হরিনাথ বাবুর বাগানটা ছেড়ে কিছুটা এগিয়েছে, তখন সে দেখে সামনেই একটু আগে রাস্তার একেবারে মাঝখানে কেউ যেন বসে আছে, তাও আবার মাথা নিচু করে। ঘন কুয়াশায় সে যে কে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখো, এরকমভাবে রাস্তার মাঝে আবার কে বসে আছে, তাও আবার এত রাতে এই ঠান্ডার মধ্যে। তপনের এত কিছু বলার পরেও সে কিচ্ছু বলে না। দেখে তো একটা মেয়ে বলে মনে হচ্ছে। ও মেয়ে, কি গো, শুনতে পাচ্ছ? ও মেয়ে। এসব বলতে বলতে তপন হর্নটাও বাজাতে থাকে, তাও কোনো কাজের কাজ হয় না। কি জ্বালায় পড়লাম রে বাবা, ভ্যানটা নিয়ে তো এগোতেও পারছি না। যদি কোনো চোর বা ডাকাতের পাতা ফাঁদ হয়। আরে বলছি, ও মেয়ে, ওখানে বসে আছো কেন? সরে যাও, আর না হলে আমাকে যেতে দাও। কি হলো, শুনতে পাচ্ছ না? আরে পাগল নাকি? তখনই ওই অবয়ব তার মুখটা তুলে ভয়ানক দৃষ্টিতে একবার তাকায়, আর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এ কি, কোথায় গেল? এই মাত্রই তো ওই সামনেই বসেছিল। মুখটা যেন একটু তুলেছিল মনে হলো। ঠিক দেখতেও তো পেলাম না। না, আমি বরং এই ফাঁকেই এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। কিন্তু কিরকম একটা গন্ধ বেরোচ্ছে, কিরকম চামড়া পোড়ার মতো। তখনই কোথা থেকে যেন একটা হাসির শব্দ আসে। পিছনে ওই ভয়ঙ্কর অবয়ব মানে পায়েলের আত্মা ভ্যানের ওপরেই অদ্ভুতভাবে বসে তপনের দিকে তাকিয়েই হাসছে। তার পুরো শরীরটা পোড়া। আ আ আ আ আ আ তপনকে মেরে ফেলার পর পায়েলের আত্মা ওখান থেকে চলে যায়।
এরপর থেকে রোজ রাতে গ্রামের কেউ না কেউ মারা যেতে থাকে। কখনো তাদের মৃতদেহ পাওয়া যায় বাড়ির ছাদে, আবার কখনো পাওয়া যায় পুকুরের ধারে। গ্রামের সবাই এখন বেশ আতঙ্কে পড়ে গেছে। সব কটা মৃতদেহই অত্যন্ত বীভৎস ও নৃশংসভাবে মেরে ফেলার একটা উদাহরণ। সেই জন্মানোর পর থেকে এই গ্রামেই আছি, কখনো এরকম ঘটনা দেখিনি। কিন্তু এখন একটা মেয়েকে মেরে আজ সারা গ্রাম তার খেসারত দিচ্ছে। ওরে, ওই মেয়েটা যে নির্দোষ ছিল সেটা তোরা তখন বুঝলি না? হ্যাঁ, এখন সব কটা মরবি, আর কি, এর হাত থেকে কেউ বাঁচতে পারবি না। এরকম ভাবেই একদিন রাতে গ্রামের একজন মাতাল হয়ে তার ঘরের দিকে ফিরছে। পেটে জল পড়লে না ঠান্ডা কোথায় পালিয়ে যায়। আমার একটুও ঠান্ডা লাগছে না। কি হলো? রাস্তাটা এরকম কাঁপছে কেন? না 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 না, আমি ভুল দেখছি। আসলে ওসব খেয়েছিস তো? আর কীরকম একটা গন্ধ আসছে, মনে হয় আমার মুখ থেকেই আসছে। ও কোনো ব্যাপার না। হ্যাঁ, কে যেন হাসলো? এই, কে কে রে? আহ 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 ওই রাতেই বাবলুবাবুর ঘরের ভেতর বাবলুবাবু আর তার স্ত্রী রমাদেবী নিশ্চিন্তে শুয়ে আছেন। হঠাৎ মাঝ রাতের দিকে রমাদেবীর এক প্রকার গন্ধ নাকে পেয়ে ঘুমটা ভেঙে যায়। কিরকম একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? তখনই তার নজর যায় উপরের দিকে। ও মা গো, ও মা, ওটা কি? কি হলো? কি হলো? বউয়ের চিৎকার শুনে বাবলুবাবুরও ঘুম ভেঙে যায়, আর উনিও উপরে তাকিয়ে দেখেন উপরের চালে এক ভয়ঙ্কর অবয়ব তাদের দিকেই তাকিয়ে ঝুলছে। তখনই সে ঝাঁপিয়ে পড়ে তাদের দুজনের গলা টিপে ধরে। কে 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 তুমি? কে তুমি? আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। মিথ্যে বলে সেদিন গ্রামের সবার সামনে আমাকে ডাইনি সাজিয়েছিস, তারপর আগুনে পুড়িয়ে মেরেছিস। আর আজ আজ আমিও তোদের মারবো। না 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 না।
2 দিন পর একদিন সকালে গ্রামের গাছতলায় প্রধান আর গ্রামের কয়েকজন আলোচনা করছে। এরম করে এতদিনে আজ প্রায় গ্রামের 21 জন লোক মারা গেছে। কে যে এরমভাবে গ্রামের মানুষগুলোকে মারছে সেটাই বুঝতে পারছি না। প্রধান মশাই, আমি কিন্তু বুঝতে পেরেছি এটা কে করছে। বুঝতে পেরেছো কে করছে? আরে এতদিন তো সবাই মরছিল, কিন্তু গত পরশুদিন যখন পুপাড়ার ওই বাবলু আর ওর বউকে ঘরের মধ্যে ওরম বিভৎসভাবে মরে পড়ে থাকতে দেখলাম, তখনই বুঝতে পারলাম যে এটা আর কেউ না, ওই পায়েলের আত্মারই কাজ। ওকে আমরা সবাই মিলে পুড়িয়ে মেরেছিলাম না, ও সেটারই বদলা নিচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক বলেছ। এটা তো আমার মাথায় আসেনি। ওর আত্মাই এখন গ্রামের সবাইকে মেরে বদলা নিচ্ছে। কিন্তু ওই আত্মার হাত থেকে বাঁচবো কি করে? ও তো আমাদেরও মেরে ফেলবে। চিন্তা করবেন না, বিকাশপুর গাঁয়ের শিব মন্দিরে এক অঘরী সাধু থাকে। শুনেছি খুব বড় সাধু, অনেক বিদ্যে। এসব ভূত প্রেত নাকি তুড়ি মেরে শেষ করে দেয়। তাই মানিক ভোর থাকতেই বেরিয়ে গেছে ওই অঘরীকে এখানে আনতে। হয়তো এখনই এসেই পড়বে। তারপর উনি এলে না হয় ওনাকে সব বুঝিয়ে বলা যাবে। ততক্ষণে মানিক অঘরী সাধুকে নিয়ে এখানে চলে এসেছে। প্রধান মশাই, এই যে আমি অঘরী বাবাকে নিয়ে এসেছি। আসার পথে আমি বাবাকে সব কিছু বলেছি। উনি বলেছেন যে এখানে এসেই নাকি উনি সব কিছু বুঝতে পারবেন। অঘরী বাবা এদিক ওদিক দেখছেন। উনি কিসের যেন একটা আভাস পেয়েছেন। এখানে আমি এক ভয়ঙ্কর আত্মার আভাস পাচ্ছি। একে বশে আনা সোজা নয়, তবে সেটাও আমি করতে পারবো। এখানে যে আছে সে খুবই ভয়ঙ্কর, খুবই শক্তিশালী। আপনি কিছু একটা করে ওই আত্মাকে শেষ করুন বাবা, কিছু একটা করুন, আর এই গ্রামটাকে বাঁচান। ও আস্তে আস্তে সবাইকে মেরে ফেলবে। তখনই অঘরী তার চোখ বন্ধ করে আর নিজের গুপ্ত বিদ্যার জোরে পুরনো সব ঘটনা দেখতে পায়। এ কি, আমি কি দেখলাম? এই গ্রামে যে এক ভয়ঙ্কর আত্মার ছায়া পড়েছে, সেটাও এই গ্রামের লোকের জন্যই। এরা তাকে অমন যন্ত্রণা আর কষ্ট দিয়ে মেরেছে, এখন তার বদলা নেওয়ার পালা। আমি তাকে বাধা দেব না, সে তার বদলা নিক। এই আত্মাকে আমি শেষ করতে পারবো না। আপনারা নিজেরাই আপনাদের সমস্যা মিটিয়ে নিন, আমি চললাম। আরে বাবা, দাঁড়ান দাঁড়ান বাবা। যা, উনি তো পারবেন না বলে চলে গেলেন। এখান থেকে চলে গেলে হবে না। ওই আত্মার বদলার পর ওকে মুক্তি দেওয়ার জন্য আমাকে এই গ্রামেই থাকতে হবে। এই বলে অঘরী সাধু ওখান থেকে চলে যান। ওই দিন রাতে প্রধানের বাড়িতে প্রধান বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু ভয় আর চিন্তায় তার ঘুম আসছে না। হঠাৎ এক ধরনের গন্ধ প্রধানের নাকে যায়। কিরকম একটা চামড়া পোড়ার গন্ধ আসছে। এই বলে প্রধান যেই এদিকে মাথা ঘোরায়, তখনই সে দেখে ঘরের কোণায় এক ভয়ঙ্কর চেহারার অবয়ব দেওয়ালে উঠে রয়েছে। কাছে আসবি না, কাছে আসবি না, চলে যা,
চলে যা, নয়তো এই আগুন গায়ে দিয়ে দেব। তুই বোধহয় ভুলে গেছিস যে আমাকে তোরা আগুনে পুড়িয়েই মেরেছিস, তাই এই আগুনে আমার কিচ্ছু হবে না। তখনই পায়েলের আত্মা হট করে এসে প্রধানের গলা চেপে ধরে। প্রধানের হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে যায় আর তার কাঁচ ভেঙে ঘরে আগুন ধরে যায়। পায়েলের আত্মা প্রধানের মাথাটাকে আগুনের মধ্যে চেপে ধরে। আমিও অনেক ছটফট করেছিলাম, অনেক বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও বাঁচতে পারিনি। আর আজ তুইও বাঁচবি না। এরম করে গ্রামের প্রায় সবাইকে ওই আত্মা মেরে ফেলেছে, কিন্তু এখনো এমন একজন আছে যাকে না মারলে ওই আত্মা মুক্তি পাবে না। পরের দিন সকালে মহাজন তার ঘর বাড়ি ছেড়ে এই গ্রাম থেকে পাশের গ্রামে চলে যাচ্ছে। তাড়াহুড়োয় সাথে শুধু কিছু টাকা আর প্রয়োজনীয় জামা কাপড়ই নিয়েছে। তার ভাবনা, এই গ্রাম ছেড়ে চলে গেলে পায়েলের আত্মা তার আর কিছু করতে পারবে না। ওই সময়েই বিক্রমও এতদিন পর এই গ্রামে ফিরছে। এখানে এত দিনে ঠিক কি কি হয়েছে সেসব সে কিছুই জানে না। এই 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 যে এই ছেলে, আরে ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো, আমার সাথে চলো। মানে কোথায় যাব? আমি আমার বাড়ি যাচ্ছি। আরে এই গ্রামে আর কেউ বেঁচে নেই, বাড়ি গিয়ে করবে কি? তাই তো বলছি, আমার সাথে চলো। কি? আপনি এসব কি উল্টোপাল্টা বলছেন? কেউ বেঁচে নেই মানে? একটা আত্মা এই গ্রামের সবাইকে মেরে ফেলেছে, কাউকে বাঁচিয়ে রাখেনি, এমনকি তোমার বাবাকেও না। তাই তো আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি, নয়তো আমাকেও মরতে হবে। সময় থাকতে তুমিও আমার সাথে চলো, নয়তো এরপর দেরি হয়ে যাবে। বাবা, বাবা মারা গেছে? আমি এখানে ছিলাম না, আর তার মধ্যেই এইসব। পায়েলও কি মারা গেছে? তারপর বিক্রম মহাজনের সাথেই চলতে শুরু করে পাশের গ্রামের উদ্দেশ্যে। তুই মরলি না বাঁচলি তাতে আমার কি? আমি তো তোকে সাথে নিয়ে যাচ্ছি, যাতে কোনো কিছু হলে তোকে সামনে ঠেলে ওই সুযোগে আমি পালাতে পারি। রাত 8টা বাজে। মহাজন আর বিক্রম নিজেদের গ্রামের সীমানা ছাড়িয়ে চলে এসেছে অনেকক্ষণ আগেই। এখন তারা পাশের গায়ে। আর একটু এগোলেই জনবসতি এলাকা। এতটা পথ পায়ে হেঁটে কিচ্ছু না খেয়ে তারা দুজনেই খুব ক্লান্ত। একটা গাছের তলায় বসে থাকতে থাকতে তাদের দুজনেরই চোখ লেগে গেছে। হঠাৎ একটা হাসির আওয়াজ পেয়ে দুজনেরই ঘুম ভেঙে যায়, আর তারা সোজা তাকাতেই দেখে সামনেই একটু দূরে পায়েলের আত্মা বসে তাদের দিকেই তাকিয়ে হাসছে। এই এই মনে হয় সেই আত্মা যে গ্রামের সবাইকে মেরে ফেলেছে, এখন এখানেও চলে এসেছে। মহাজনের কথা শেষ হতে না হতেই পায়েলের আত্মা হট করে তাদের দিকে এগিয়ে আসে। এই দেখে মহাজন ভয়ে সাথে সাথে বিক্রমের পেছনে লুকিয়ে যায়।
কিন্তু পায়েল বিক্রমকে দেখে আর এগোয় না। সে ভেতর ভেতর রাগে গজরাতে থাকে আর তারপর হট করে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা, বেঁচে গেলাম, নয়তো আজকেই আমার শেষ দিন ছিল। আমি চিনতে পেরেছি, এটা পায়েল। নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। না, আমি আর তোমার সঙ্গে যাব না। আমি এখনই গ্রামে ফিরবো, তারপর জানবো যে ওর সাথে কি হয়েছিল। কি, গ্রামে ফিরবি? কিন্তু আমি তো সেটা হতে দেব না রে। তুই সামনে ছিলি বলে ওই আত্মা কিচ্ছু করলো না, বরং এখান থেকে চলে গেল। তোকে ছাড়া যাবে না, তুই আমার সাথে সাথেই থাকবি। আমার কথা না শুনলে আমি তোকে মেরে ফেলবো। তখনই পিছন থেকে একটা হাত মহাজনের বুক চিরে বেরিয়ে আসে। সাথে সাথে মহাজন মারা যায়। তারপর পায়েল বিক্রমের দিকে তাকায়। পায়েল, তোমার এই অবস্থা কি করে হলো? তোর প্রতিশোধ শেষ রে মা, এবার তোর মুক্তির সময়। তখনই ওখানে অঘরী বাবা আসেন আর উনি এই কথা বলেন। মৃত্যুর সময় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেয়েছিস রে মা। এবার তোর মুক্তির প্রয়োজন, যেটা আমি তোকে দেব। আর এই মৃত্যু লোকে থেকে তোকে কষ্ট সহ্য করতে হবে না। তোর কাজ তো শেষ, এবার তুই শান্তি পাবি। হ্যাঁ পায়েল, এবার তোমার শান্তির প্রয়োজন, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন। তারপর অঘরী সাধু পায়েলের কপালের কাছে হাত নিয়ে মন্ত্র পড়তে লাগলো। মুক্ত হয়ে যা, মুক্ত হয়ে যা। তারপর বিক্রমও শহরে গিয়ে নিজের বাকি জীবনটা কাটায়, কিন্তু পায়েল তার মনেই থেকে যায়।